পরনে সাদা ধুতি, সাদা কুর্তা, খালি পা, পিঠে অবধি গড়িয়ে পড়ছে কোঁকড়ানো লম্বা চুল। পেটের দায়ে ঘুগনি বিক্রি করেন এই মানুষটা। তাই এক নজরে দেখলে মনে হবে দরিদ্র কোনো ঘুগনি বিক্রেতা। কিন্তু জানেন কি, এই ঘুগনি বিক্রি করা মানুষটাই ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। আগে হ্যাঁ, অভাবের দায়ে ক্লাস 3-র বেশি পড়াশোনা করবার সুযোগ পাননি তিনি, অথচ আজ তার নামের আগেই বসে ডক্টরেট উপাধি। শুধু তাই নয়, এই মানুষটা লেখা নিয়েই বর্তমানে 5 জন মানুষ পিএইচডি করছেন। ডক্টর হলধর নাগ, 74 বছরের এই মানুষটা আমাদের ভারতবর্ষের একজন জনপ্রিয় আদিবাসী কবি। ওড়িশার বরগড় জেলার ঘেঁষের এক দরিদ্র পরিবারে জন্ম ডক্টর হলধর নাগের। অত্যন্ত সাদামাটাভাবে জীবন কাটানো এই মানুষটাই অসীম প্রতিভার অধিকারী। কথায় বলে, আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। কিন্তু আমাদের ভারতবর্ষের এই মানুষটা দেখিয়ে দিয়েছেন, কারোর পোশাক বা কারোর বাহ্যিক রূপের উপর ভিত্তি করে কখনোই কারো যোগ্যতা বিচার করা যায় না। তাই আসুন আজ আপনাদের এই দেশের এমন এক কবি মানুষের গল্প বলি, যে মানুষটার হাতের কলমে স্বয়ং মা সরস্বতীর বাস। একজন ক্লাস 3 পাস ঘুগনি বিক্রেতা থেকে হলধর নাগ ঠিক কি করে হয়ে উঠলেন ভারতবর্ষের একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কবি, সেটাই জেনে নেব আজকের এই ভিডিওতে। 1950 সালে এক হতদরিদ্র ঘর আলো করে জন্মেছেন ডক্টর হলধর নাগ। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে হলধর নাগের বাবাই ছিলেন একমাত্র রোজগেরে মানুষ। কিন্তু খুব ছোটবেলাতেই বাবাকে হারিয়ে ফেলেন তিনি। তাই অভাবের সংসারে ক্লাস 3-র বেশি পড়বার সৌভাগ্য হয়নি তার। বাবাকে হারিয়ে মাত্র 10 বছর বয়সে স্থানীয় এক মিষ্টির দোকানে এঁটো বাসন মাজতেন হলধর নাগ। মিষ্টির দোকানের এঁটো বাসন মেজেই যে কটা টাকা রোজগার হতো তা দিয়েই কোনো রকমের সংসার চলত তাদের। একদিন হলধর নাগের করুণ অবস্থা দেখে গ্রামের প্রধানের মায়া হয়েছিল। তাই গ্রামের উচ্চ বিদ্যালয়ে রান্নার জন্য হলধর নাগকে নিযুক্ত করেছিলেন তিনি। তারপর কেটে গেছে প্রায় 16টা বছর। যে বয়সে ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করে সেই বয়সে স্কুলের রান্নাঘরে রান্না করতেন হলধর নাগ। এরপর ওই স্কুলের এলাকায় আরও নতুন স্কুল এবং জনবসতি বাড়তে শুরু করলে হলধর নাগ ঠিক করেন তিনি একটি স্টেশনারি দোকান দেবেন। তাই স্থানীয় ব্যাংক থেকে 1000 টাকা লোন নেন তিনি। সেই টাকা দিয়েই স্কুলের বাইরে একটা ছোট্ট স্টেশনারি দোকান শুরু করেন হলধর নাগ। ক্লাস 3 অবধি পড়াশুনো করা হলধর নাগ ছোটবেলা থেকেই কোসলি ভাষায় ছোট গল্প কবিতা লিখতে ভালোবাসতেন। কিন্তু সংসারে জাঁতাকলে পিষতে পিষতে কোনোদিন সুযোগ পাননি নিজের এই প্রতিভাগুলো নিয়ে আলাদা করে বসবার। 1990 সালে প্রথম কবিতা লিখতে শুরু করেন হলধর নাগ। বরগড়ের স্থানীয় ম্যাগাজিনে প্রকাশিত হয় তার লেখা প্রথম কবিতা ধোদো বরগাছ, দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি। হলধর নাগের লেখা এই কবিতাই হইচই ফেলে দিয়েছিল গোটা সাহিত্য মহলে। সকলের প্রশংসা পেয়ে আরও 4টে কবিতা লিখেছিলেন তিনি। সেগুলোও জায়গা পেয়েছিল ম্যাগাজিনের পাতায়। বলাই বাহুল্য, সবকটি কবিতাই সুনাম অর্জন করেছিল। এরপরেই নানান কবিতা লিখতে শুরু করেন হলধর নাগ। তার কবিতার বিষয়বস্তু হতে শুরু করে ধর্ম, প্রকৃতি, মানুষ, এছাড়াও বিভিন্ন সামাজিক বিষয়। ধীরে ধীরে সকলের কাছে লোককবি রত্ন নামে জনপ্রিয় হয়ে ওঠেন হলধর নাগ। এরপর সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে হলধর নাগের সমস্ত কবিতা একত্রিত করে প্রকাশ পায় হলধর গ্রন্থাবলী। 2016 সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে সম্বলপুরী ভাষায় তার অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন হলধর নাগ। আর তার ঠিক 3 বছর পর 2019 সালে সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। ইতিমধ্যে বহু মহাকাব্য এবং অসংখ্য কবিতা লিখেছেন এই কবিরত্ন। এমনকি সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে হলধর গ্রন্থাবলী 2-এর একটি সংকলনও তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও তার রচিত কাব্যাঞ্জলির জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন। সবথেকে আশ্চর্যের কি বিষয় জানেন? দেশের এত বড় একটা সম্মান পাওয়ার পরেও মানুষটার জীবনযাত্রায় এক ফোঁটাও বদল আসেনি। এখনও ঘুগনি বিক্রি করেন ডক্টর নাগ। আবার একই সঙ্গে বিভিন্ন সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়ে কবিতা পাঠও করেন। একটা প্রবাদ আছে না, যে গাছ যত বেশি ফলদায়ী সেই গাছ তত বেশি মাটির দিকে ঝুঁকে থাকে। ঠিক তেমনই যে মানুষ যত বেশি জ্ঞানী, যত বেশি প্রতিভাবান, সে মানুষ ততটাই সাধারণ জীবনযাপন করেন। আর সেই সাধারণ মানুষের অসাধারণ গল্পগুলোই আমরা আলটিমেট মোটিভেশন আপনাদের সামনে তুলে ধরি। তাই গোটা টিমের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই ওড়িশার সম্বলপুরী কবি ডক্টর হলধর নাগ স্যারকে। আপনি খুব ভালো থাকবেন স্যার। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।